তো আমাদের গত ক্লাস তো আলহামদুলিল্লাহ নিলাম। তো আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাস। তো আমাদের আজকের অনলাইন ক্লাস হচ্ছে ট্যাক্সেশন ইন বাংলাদেশের কর বিধি। চ্যাপ্টার নাম্বার হচ্ছে মেবি 6.1, চাকরি হতে আয়। সরকারি খাতটা আমরা চেষ্টা করছিলাম যে ব্যক্তি করদাতার সরকারি হইলে তার চাকরি হতে আয়টা কেমন হবে, এটা আমরা বের করার চেষ্টা করছিলাম আর কি, আলহামদুলিল্লাহ। তো আমাদের শীটটা এটা ছিল আর কি, এই যে ট্যাক্সেশন ইন বাংলাদেশ, এই শীটটা আমাদের ছিল। তো এখানে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট ধারা 34, 32 থেকে 34, এই যে এটা 32 থেকে 34। তো গত ক্লাসে কি আপনারা এই অঙ্কটা আলহামদুলিল্লাহ বুঝছিলেন? চাকরিগত আয়ের সরকারি হইলে কি হবে? জি ভাইয়া, সরকারি যে চাকরিজীবী ওটা বুঝছি। তো ঠিক আছে। আজকে বেসরকারি করাবেন। তো আমরা সরকারি প্রতিষ্ঠানের তাহলে আরো দুই একটা এন্ট্রি আমরা একটু সামনের দিকে আগাই। এখানে এই যে দেখেন 2017 সালেও একটা সরকারি কর্মকর্তার জন্য আসছে, মিস্টার কবির। কবির বানানটা বলা আছে, ঠিক করে দিব। ঢাকার একটি সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা। তিনি 43,000 থেকে 69,850 টাকা বেতন স্কেলে 2020 সালের জুলাই মাসের বেতন বাবদ 48,370 টাকা পান। তাহলে এখানে একটা বেতন স্কেল দেয়া আছে। তো মূলত বেতন স্কেল কেন্দ্রিক আমরা একটা আলাদা ক্লাস নিব, শুধু বেতন স্কেলটা আমরা কিভাবে বুঝবো। তো এই বেতন স্কেলটা তিন চার ভাবে দেয়া থাকে। তো এখানে একভাবে দেয়া আছে, আরো দুই তিন ভাবে আমরা পাবো। সবগুলো নিয়েই একদিন একটা ক্লাসের ফাঁকে বা গ্যাপে আমরা দেখিয়ে দিব কিভাবে আমরা বেতন স্কেল থেকে মানে মূল বেতনটা আমরা কিভাবে বের করতে পারি 12 মাসের জন্য। তো এখন মূল বেতন কেন্দ্রিক আর আলোচনা করি না আমরা। আর এখানে একটা চার্জ ভাতা আছে, কি ভাতা? চার্জ ভাতা আছে। তো আমরা চার্জ ভাতা। আগেই জানছি, বা আগে আমরা বলছি যে মূল বেতনটা আমাদের করধার্য আয়। আর একটা হচ্ছে উৎসব ভাতা, এই যে একটা উৎসব ভাতা আছে, এটা উৎসব ভাতা, বোনাস ভাতা, বোনাস। বোনাস এই জায়গায় নাই। তাহলে আমরা আর এই বাকি যে আইটেম গুলো আছে, এই যে চার্জ ভাতা, চিকিৎসা ভাতা, হুম, তারপরে হচ্ছে এই যে তিনটা আইটেম আছে, এগুলো কিন্তু আমাদের কি কর অব্যাহতি প্রাপ্ত আয়। ক্লিয়ার? তাহলে দেখেন সরকারি হইলে আমরা অনায়াসেই এগুলো বের করে ফেলতে পারবো। তো এখানে একটা বিষয় দেখার আছে, সেটা হচ্ছে যে সে ওই যে প্রতিষ্ঠানের যে কর্মকর্তা আছেন বা যে ব্যক্তি করদাতা আছেন, এই ব্যক্তি করদাতা অবভিয়াসলি এটা চেক দিয়ে নিতে হবে যে সে তো সরকারি কিনা, এটা তো আমরা দেখবই। তারপরে তার যত দান আছে বা জমা আছে, এগুলো কিন্তু তার জন্য আয় হবে না। বুঝছেন? সরকারি কর্মকর্তা যদি দান করে বা জমা করে, এগুলো কিন্তু তার জন্য আয় না, এগুলো হচ্ছে তার বিনিয়োগ। তো সুতরাং আমরা কথাটা বুঝলাম, আলহামদুলিল্লাহ। আমরা এনাদার আরো একটা অঙ্কে সরকারি কর্মকর্তার জন্য আমরা একটু দেখব। যদি আমরা 3 নম্বর অঙ্কটার দিকে খেয়াল করি, এখানে বলছে যে জনাব কবির একজন সরকারি কর্মকর্তা। এখানে আমরা যদি ফাইন্ড আউট করি, এখানে টোটালি, আপনারা তো মোবাইলটা ল্যান্ডস্কেপ করে রাখছেন তাই না? এখানে টোটালি 5টা এন্ট্রি আছে। তো আপনাদের মধ্য থেকে কেউ কি একজন বলতে পারবেন, একজন যে কোনো একজন, যে আমি বলতে পারবো কোন কোন আয়গুলো শুধুমাত্র কর মানে করযোগ্য আয় হবে? জি স্যার, পারবো তো। বলেন তো। মূল বেতন আসবে, এখানে বোনাস আচ্ছা, আর দাঁড়ান দাঁড়ান একটু আর ওয়েট তো ওয়েট। কিছু নাই। তাহলে মূল বেতনটা আসতেছে হচ্ছে হলুদ কালার দিয়ে দিলাম, আর একটা বোনাস আসতেছে। তারপরে ঠিক আছে? বোনাস 2 মাসের মূল বেতনের তো সমান। ঠিক আছে, শুক্রিয়া। উৎসব ভাতা তো নাই স্যার। আচ্ছা, না তো আজকে বোনাস দেয়া আছে। তো সুতরাং দেখেন, খুব সহজ হয়ে গেল না বুঝটা? আলহামদুলিল্লাহ। জি হুম। ভাই। মোটামুটি সহজ হয়ে গেছে। তো আমাদের তোমাদের সেকেন্ড ইয়ারে দ্বিতীয় বর্ষে কিন্তু অনেকজন আছে। তারপরে থার্ড ইয়ার ম্যানেজমেন্টেরও কিন্তু অনেকজন আছে, খুব ব্যস্ত পড়াশোনা আসলে। আল্লাহ ভালো জানে ওরা কিভাবে করবে। ওরা শুধু শুধু স্যারদের দোষ দেয়, 20 মার্ক ওদেরকে দেয়নি, কিভাবে দিবি? পড়াশোনার প্রতি কোনো মনোযোগই নাই। বুঝতে পারেননি কথাটা?
পড়াশোনায় কোনো আগ্রহই নাই, তো বুঝতে পাশ করবে পেরেছি। কিভাবে ভালো করবে সেটা বলেন। এখানে আমি কি টাইম স্পেন্ড করব না, ব্যয় করব না? ও আমার সিনিয়র, ও টাইমের প্রতি খুব যত্নবান, তাই না? আচ্ছা যাক, শুক্রিয়া, কোনো সমস্যা নাই, ওর সমস্যা এটা। তো আমরা যারা আছি একটু মনোযোগ দিই, অ্যাটেনশন ভালো রাখি, চেষ্টা করি ক্লাসটা যাতে বুঝি এই বিষয়ে। তো এখন আমরা যদি একটু সামনে আগাই, সেটা হচ্ছে যে এইখানে দেখেন, এই চতুর্থ নাম্বার অঙ্কতে ওই যে বললাম না বেতন স্কেল থাকবে, এইখানে আরেকটা অন্যরকম বেতন স্কেল আছে। তাই এরকম এই তিন চার ধরনেরই আমরা বেতন স্কেল পাবো। অথবা তোমাদের বইগুলোতে যদি বেতন স্কেল থাকে, যেদিন বেতন স্কেলের সিস্টেমটা বোঝাবো ওই দিন একটু চেষ্টা করবা থাকার জন্য, তাইলে বেতন স্কেলটা বুঝে যাবা। এই চাকরি হতে আয়ের মধ্যে তোমাকে ঝামেলা করবেই হচ্ছে বেতন স্কেল, যদি বেতন স্কেল আসে। অন্যথায় তেমন কোনো প্রবলেম হবে না, আমরা আলোচনা করে রাখছি। তো এই অঙ্কের মধ্যে আমার মনে হচ্ছে এটা সরকারি নাকি বেসরকারি কোনো কথাই বলেনি। বলছে এই অঙ্কের মধ্যে কিন্তু ওই মানে জনাব ওয়াসিফ খান কি সরকারি চাকরি করে নাকি বেসরকারি চাকরি করে, এই কথাটা কোনো মনে হচ্ছে বলা হয়নি, ঠিক না? জি স্যার, বলে জি, নাই তো। বলা হয়নি। তো এখন কি করা যায়? তা আমরা বলছিলাম যে কোনো প্রতিষ্ঠানের নাম থাকলে আমরা চেষ্টা করব। প্রতিষ্ঠানের নামও নাই এইখানে। আমরা চাইলে সরকারি ধরেও করতে পারি, অথবা আমরা চাইলে যে সরকারি না, ঠিক আছে, বেসরকারি সে, এটা ধরে করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব, লাস্টে টিকা ব্যবহার করব। টিকাতে আমরা দিয়ে দিব হচ্ছে আমরা কি সরকারি ধরলাম নাকি বেসরকারি ধরলাম। তারপরে আমরা এনাদের আরো একটা অঙ্কের দিকে যদি যাই, সেটা অবশ্য 5 নম্বর অঙ্ক। এখানে আবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক বলছেন। তো একটু পরে আমি আসতেছি, সরকারিগুলো একটু দেখে আসি। এইখানে একটা সরকারি অঙ্ক আছে, একটু বড় সড়ো আছে, এই যে এই জায়গায়। তো এই জায়গায় সরকারি যে অঙ্কটা আছে একটু বড় সড়ো আছে, আলহামদুলিল্লাহ। এইখানে অন্য আরেকজন কি এরকম রেসপন্স করতে পারবেন, বলতে পারবেন যে এইখানে কোন কোন আইটেমগুলো করযোগ্য হবে? জি ভাইয়া। এক বলেন। নাম্বার হচ্ছে মূল বেতন। তিন ওকে, নাম্বার হচ্ছে দাঁড়ান, দুটি উৎসব সবুর, হ্যাঁ। বোনাস। উৎসব বোনাস, তারপরে আর? তারপর আর নাই ভাই। আচ্ছা, এমন কেউ কি এখানে আছেন যে আপনি বলতে পারবেন যে এখানে আমাদের এই আমরা তো করযোগ্য আয় কোনগুলো পাইলাম, এমন কেউ কি আছেন যে করবর্তী প্রাপ্ত আয়ের মধ্যে আসবে না? মানে সোজা কথা করযোগ্য না, মানে করবর্তী প্রাপ্ত আয় না, সোজা কথা আয় না, এরকম কোন এন্ট্রি কি এখানে দিয়েছে যে আয়ের ক্যাটাগরিতে পড়ে না? জি স্যার, জি দিছে তো। ভাই। কোনটা কোনটা আয়ের ক্যাটাগরিতে পড়ে না? ওই যে ডিপোজিট 11 পেনশন নাম্বারটা। স্কিমে মাসিক দান, তাহলে প্রতি আমি মাস একটু ভিন্ন দান। কালার করে দিই, তাহলে এই অঙ্কটা হচ্ছে, এই দুইটা এন্ট্রি হচ্ছে আয়ের সাথে যায় না। তো এই দুইটাকে যদি আমি বাদ দিয়ে দেই, তাহলে বাকি যে এই এন্ট্রিগুলো আছে, এই এন্ট্রিগুলো হবে আমাদের কি? হ্যাঁ, যদি সরকারি হয়ে থাকে তাহলে কর অব্যাহতিপ্রাপ্ত আয় শেষ। কর অব্যাহতিপ্রাপ্ত আয়। তাহলে এখানে তিনটা কালার ইউজ করছি, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। অফলাইনে কিন্তু এই কালারটি তো দিতে পারি না, তখন পুরো প্রশ্ন আমাকে পড়তে হয়, ঠিক আছে কিনা? তো এইখানে আবার একদম চোখের ইশারায় আমরা কিন্তু একটা পলক নিতে পারি। তোমরা চাইলে এগুলো স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো মোবাইলে। এতে সুবিধা হচ্ছে কি, এক পলকে তুমি দেখলে সিগন্যাল বাজে প্রতিটা অঙ্কে। আমরা যে স্ক্রিনশট দিয়ে রাখলাম প্রতিটা অঙ্কের, সেক্ষেত্রে হলুদ কালার। স্যার, মহার্ঘ ভাতা কি হবে না? হ্যাঁ, মহার্ঘ ভাতা তো, 2 নাম্বারের হ্যাঁ মহার্ঘ হবে, ভাতা। হবে, হবে বলেন, হবে, এই যে কালার করে ফেললাম, হবে। ওকে, তো চলেন আমরা এনাদার আরো একটা অঙ্কে যাই। এখানেও দেখেন আরো একটা বেতন স্কেল আর শু আপ করছে। তো আমরা বলছি বেতন স্কেলের ব্যাপারে আমরা একটু সজাগ থাকবো। বেতন স্কেলটা এতটুকু পর্যন্ত হচ্ছে বেতন স্কেলের ধরন দেয়া আছে আর কি। তো বেতন স্কেলটা যেটা, এটা আমরা পরবর্তীতে আলোচনা করব। তবে এইখানে এই অঙ্কটা দেখেন তারা কি করছে, আমি এটা জিনিস দেখাই আপনাদেরকে। ওরা কিন্তু সবগুলো জিনিস একসাথে লিখে ফেলছে, খেয়াল করে দেখছেন? কোনো কোটেশন আকারে বা নাম্বার 1 2 3 4 করে দেয়নি কিন্তু। এক্ষেত্রে কিন্তু এই আপনার একটু প্রবলেম ফেস করতে পারেন, বুঝছেন? এখানে দাড়ি কমার বিষয়টি থাকবে, যে এই বিষয়টা কিন্তু আমাদের একটু সমস্যা হইতে পারে।
তাহলে এখানে চিকিৎসা ভাতা ও আপ্যায়ন ভাতা দুইটা আলাদা করে দেয়া আছে, উৎসব বোনাস দেয়া আছে 1 মাসের মূল বেতনের সমান। জনাব জাবেরকে ভাড়ামুক্ত একটি সুসজ্জিত বাসস্থান দেয়া হয়েছে, যার ভাড়া মূল্য বা বার্ষিক মূল্য 96,000 টাকা। তাকে পূর্ণকালীন ব্যক্তিগত ব্যবহারের জন্য একটা গাড়িও প্রদান করছে। তিনি তার মূল বেতনের 10% ভবিষ্যৎ তহবিলে জমা করেন এবং তার নিয়োগকর্তাও সমপরিমাণ অর্থ জমা করেন। এই কথাটা বললে এই কোন অংশটা আয় হবে তার জন্য বলেন তো দেখি, তার কোন অংশটা আয় হবে এইটা? মানে সে যেটা জমা করছে তার জন্য আয়, নাকি তার নিয়োগকর্তা যে তার তহবিলে জমা ভাইয়া করছে ওইটা আয়? নিয়োগকর্তা যেটা তার তহবিলে জমা করছে ওইটা তার জন্য আয়। হ্যাঁ, তাহলে আমি নিজে যেটা জমা করছি এটা তো আমার জন্য আয় না, বাট আয় হবে কোনটা? যেটা আমার নিয়োগকর্তা আমাকে দিয়েছেন। তো সুতরাং এখানে টোটাল 7টা অঙ্কের একটা মানে সংমিশ্রণ ছিল, এটা আপনাদেরকে দিলাম। তো এখন চলেন আমরা আজকে আলহামদুলিল্লাহ আমরা কি এরকম গত ক্লাসটা করছেন না এমন কেউ কি আছেন? গত ক্লাসের ক্লাসটা করেন নাই এমন কেউ কি আছেন এখানে? কে কে করেন নাই আমি বলতে পারবো এখন। তামিম হাসান করেন নাই, আর হচ্ছে গিয়ে এদিক দিয়ে একজন হচ্ছে গ্লাক্সি M31। কার গ্লাক্সি M31টা? নামটা একটু বলেন, আমি রিনেম করে দিচ্ছি। করছি আমি। আচ্ছা, তামিম হাসানে গত ক্লাস করছে, তো আজকে M31 কার এটা? গ্লাক্সি গ্যালাক্সি মোবাইল, স্যামসাং, কি জানি, বলতে পারবে না কার জানি। ওকে, তাহলে যদি করে থাকেন এখানে গত ক্লাস ভাইয়া, কিন্তু জি জি জি। আমি আনিকা 30M। আচ্ছা, আনিকা, ওকে গত ডান, ঠিক। ক্লাস করিনি। ঠিক আছে ঠিক আছে, তো লাস্ট ক্লাস না করলে এখানে দেখেন সরকারি চাকুরিজীবী দ্বারা তাদের যে চাকরি হতে আয় এটার স্টাইলটা হবে এইরকম, ঘরের নমুনাটা এরকম হবে। ওকে, তো আপনারা যদি চান বা আপনারা যদি বলেন যে একটা সরকারি তো বুঝলাম আলহামদুলিল্লাহ, বেসরকারির জন্য একটা যদি ঘর এরকম দাঁড় করায় দিতেন তাহলে আমাদের জন্য সুবিধা হতো, কি বলেন? একটা বেসরকারির জন্য আমরা এরকম একটা দাঁড় করায় দিব ইনশাল্লাহ, একটু খেয়াল দিয়েন বেসরকারির জন্য যদি আমরা করি কেমন হবে, একটু খেয়াল দিই। হ্যাঁ, বেসরকারির ঘরটা আমি এখনই আপনাদেরকে করে দিচ্ছি, দেখেন। তো আমাদের একটা অঙ্কের মধ্যে বেসরকারি ছিল, আমি এই অঙ্কটাকেই একটু কপি করে নিয়ে নিলাম। আপনারা বুঝবেন ইনশাল্লাহ, আরো কিছু কথাবার্তা আছে বেসরকারির জন্য আমরা বলবো। তো এখানে বেতন স্কেল ছাড়া একটা অঙ্ক নেই, বেতন স্কেলটা তো আমরা একদিন বুঝাবো, এটাও সরকারি। তারপরে এটাও তো সমস্যা। আচ্ছা, তাহলে আমরা কোথায় নিতে পারি একটা বেসরকারি অঙ্ক? বেসরকারি অঙ্ক কোথায় নিতে পারি একটা অঙ্ক? আমরা কি একটা কাজ করতে পারি, এইটাকে কি আমরা বেসরকারি লিখে দেবো? বুঝতে পারেননি কথাটা? স্যার একটা মেসেজে কিছুই লেখা ছিল না, সরকারি ভাইয়া বেসরকারি কিছু দিতে যে পারেন। লেখা ছিল না ওইটা নেন। এটা যেহেতু একটু বড় সড়ো আছে এটাতে আমরা একটু ইয়া করি নাকি? ভাইয়া এটা বেসরকারি দিয়ে দেন, এরকম একটা 2019 সালে আসছে আচ্ছা, সেকেন্ড তাহলে ইয়ারে। বেসরকারি দিয়ে দিলে তাহলে লেখা দিলাম, বেসরকারি হয়ে গেছে। ওকে, এখন আমরা এই বেসরকারিটা যদি অঙ্কটা সলিউশন করি এখন আপনাদের ভালো লাগবে, দেখেন। তো এখানে এটা যে এটা হবে কি জানেন, এখানে হবে কি, এখানে হবে হচ্ছে এই দুইটা আমরা মুছে দিব, দিয়ে ওখানে আবার আরেকটা আয়ের পরিমাণ নামে ঘর হবে, শেষ তো? তাহলে সরকারি আর বেসরকারির মধ্যে ঘরের ডিফারেন্সটা কি পাইছেন? জি ভাইয়া। সরকারি আর বেসরকারির মধ্যে কি ঘরের ডিফারেন্সটা পাওয়া গেছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, সরকারি এবং বেসরকারির মধ্যে ঘরের ডিফারেন্সটা আপনারা দেখছেন। তাহলে আমরা একটা চাইলে একটা কাজ করতে পারি, একটু এরকম করে মাঝখানে নিয়ে নিলাম। হুম, তো এবার চলেন আমরা তাহলে একটু ভিন্ন দিকে আগাই, পন্থায় আগাই, এইটাতে আমরা টাকাগুলো মুছে দিই, কি বলেন? জি ভাই। Okay, তারপরে এই টাকাগুলো আমরা একটু মুছে দিব, এই টাকাগুলো আমরা একটু মুছে দিব, এই বার্ষিক মূল্য লেখাটা থাকুক আপাতত। তারপরে এই যে এটা একটু মুছে দিলাম, এই লেখাটা একটু মুছে দিলাম। ওকে ডান। তাহলে একটা কাজ করি, এই কালার গুলোকেও আমরা একটু মুছে দিই। এই হলো একটা চাকরি হতে আয়ের অঙ্ক। গৃহ পরিচারিকাটা মুছবেন না? হ্যাঁ, গৃহপতি থাকুক, টাকা মোছা যাবে, সমস্যা নেই ইনশাল্লাহ।
ওকে, তাহলে এটা মোছা হয়ে গেল। তো চলেন আমরা বেসরকারির জন্য তো গড়ের নমুনা দেখলেনি, আলহামদুলিল্লাহ। তো এখানে জনাব কাশেম ছিল, এখানে আমরা জনাব হুমায়ুন কবির লিখলেই হবে, ঠিক আছে? জনাব কাশেমের জায়গায় কি লিখবো? জনাব হুমায়ুন কবির। হুমায়ুন, হুমায়ুন কবির, হ্যাঁ, কবির। ওকে, কবির লিখছি না? জনাব হুমায়ুন কবির আমরা লিখে দিলাম। তো ঠিক আছে, আমরা সুন্দর সামনে আগাচ্ছি, এবার একটু দেখেন। তো এই কোশ্চেনটাকে আমরা একটু আবার ওই কালারটা চেঞ্জ করে দিচ্ছি আমাদের সুবিধার্থে। কালারটা চেঞ্জ করে আমরা এখন একটা একটা করে সামনের দিকে এগোবো। তো এই ক্ষেত্রে আমরা আরো কিছু কথা, বা গত ক্লাসে কিছু রুলস বাকি ছিল সরকারি হওয়ার কারণে আমরা ওইগুলোতে যাইনি। এই যে এখানে দেখেন, লাস্ট 8 নাম্বার দিয়ে আমরা শুরু করি। 8 নাম্বারে কি বলছে দেখেন তো। 8 নাম্বারে বলছে যে এই ভ্রমণ ভাতা ও যাতায়াত ভাতা ব্যয়িত অংশ করদার্য। ব্যয়িত অংশ কি বুঝেন? ধরেন আপনাকে যে পরিমাণ ওই টাকা যে অংশটা ভ্রমণ ব্যয় ভাতা হয়েছে। দিয়েছে বা যাতায়াত ভাতা যেই পরিমাণ দিয়েছে, ঠিক সেই পরিমাণ টাকা আপনার অকরদার্য হবে। তো এখন বক্তব্য হচ্ছে, আমাকে যেই পরিমাণ দিছে আমি কি সেই পরিমাণ টাকা দেখাইবো কিনা। তো এই ক্ষেত্রে ম্যাক্সিমাম ধরো 90, 92, 95% মানুষই পুরো টাকাটা ব্যয়িত দেখাবে, কারণ যদি সবটা টাকাই অকরদার্য দেখাইতে পারে তাহলে আয়টা কমে থাকবে, তাকে একটু কর কম দিতে হবে। এই সুবিধাটা তো আমরা নিব, ঠিক না? তাহলে এখানে ভ্রমণ ভাতা ও যাতায়াত ভাতা ব্যয়িত অংশটা হবে। তো সেই ক্ষেত্রে ব্যয়িত অংশটা হচ্ছে, যদি উল্লেখ করে দেয় এত টাকা খরচ হয়েছে, তাহলে কিন্তু ব্যয়িতটা আমরা বুঝছি। আচ্ছা, তারপরে এই ভবিষ্যৎ তহবিলের যে সুদটা, এইটা একটু মাথায় রাখিয়েন, এটা কিন্তু আপনাদেরকে একটু জ্বালাবে হালকা করে। তো এইটা আমরা যদি একটু মাথায় রাখি আমাদের জন্য ভালো হবে, যে ভবিষ্যৎ তহবিলের সুদ যদি সেটা সরকারি না হয়, তাহলে সরকারি বেলায় তো আমরা হিসেব করি না, সরকারি না হলে অকরদার্য হবে মোট বেতনের 33%। অর্থাৎ আমরা আগে মোট বেতনটা করে ফেলবো, এটা ছাড়া করার পরে এরপর ক্যালকুলেশন করে রাখবো, ক্যালকুলেশন করে ওইটার 33% বসাইয়া আবার নতুন করে যোগ করব মোট বেতন। বুঝতেছেন না আমার কথাটা? মানে এই ভবিষ্যৎ তহবিলের সুদটা বাদে আমরা অন্য হিসাবটা করব। আমি প্র্যাকটিক্যালি আসতেছি আপনাদেরকে নিয়ে একটু পরে। তারপরে এখানে পেনশন প্রাপ্তির বিষয়টা একটু খেয়াল করে দেখেন। পেনশন প্রাপ্তি থাকতে পারে, যদি পেনশন থাকে সেই ক্ষেত্রে পেনশনের বেলায় সম্পূর্ণ অব্যাহতি হবে। তবে যদি এককালীন আনুতোষিক হয়, ধরো বেসরকারিতে যারা চাকরি করে, ধরো ব্যাংকে, হ্যাঁ, বা বিভিন্ন সেক্টরে এককালীন দিয়ে দেয়, তাদেরকে আর ওই সরকারের মতো মাসে মাসে দেয় না। বুঝতেছেন মনে কথাটা? একবারে আনুতোষিক আকারে তোমার দিয়ে দিবে, 20 লাখ, 30 লাখ, 50 লাখ, 1 কোটি যা দেয় হিসাব অনুযায়ী। ওই ক্ষেত্রে 2.5 কোটি টাকা পর্যন্ত অব্যাহতিপ্রাপ্ত সীমা আছে। মানে 2.5 কোটি পর্যন্ত, আর আড়াই তোর কোটির কথা উপরে। কিছু বুঝতেছি না তো। জি জি, কি বুঝতেছেন না বলেন তো? এখন তো ঠিক আছে, এতক্ষণ কেমন যে শুনছি। ওই তো সুন্দর, তাইলে এটা মেসেজে লিখে দিবেন, ইয়াতে তাইলে ভালো হবে আর কি। ওই যে কি বলবো, চ্যাটের মধ্যে লিখে দিবেন, ঠিক আছে? তাই অকর ওখানে কি যে বলছেন, ওখান থেকে আর একটু হ্যাঁ, কাইন্ডলি আরেকটু বুঝাই বলতে, দিলে এই যে ভালো হতো। 3 নাম্বারে যে পেনশন প্রাপ্তি, পেনশন তো আপনি বুঝেন তাই না? আপনার বাবার পেনশনের টাকাও পাচ্ছেন, ওইভাবে পেনশনের ব্যাপারটা হচ্ছে মান্থলি ওয়াইজ আপনাকে দিচ্ছে, যে সরকারিতে বেশিরভাগ এটা হয় আর কি। তো পেনশনের বেলায় সম্পূর্ণ অব্যাহতি প্রাপ্তি হয়, অর্থাৎ এটার উপরে কর দিতে হবে না সম্পূর্ণ। বাট আনুতোষিক যদি পান, আনুতোষিকটা কি বুঝছেন? আনুতোষিকটা, হ্যাঁ, না ভাইয়া, আনুতোষিক হচ্ছে, আনুতোষিকটা একটু হ্যাঁ, বুঝাই দেন। যারা যারা ব্যাংকে চাকরি করে, হ্যাঁ, বিশেষ করে যারা ব্যাংকে চাকরি করে বা বেসরকারি জব করে, তাদের কিন্তু মানে পেনশন দেয়, মাসে মাসে পেনশনটা পাবে, এরকম সিস্টেম না, এটা জানেন? হ্যাঁ, তাদের কিন্তু এই সিস্টেমটা নাই। হ্যাঁ। হ্যাঁ, তাদেরকে এককালীন একটা অর্থ প্রদান করা হয়, এরকম অনেকগুলো সেক্টর আছে, এককালীন একটা অর্থ প্রদান করা হয়, ওইটাই হচ্ছে আনুতোষিক। ওই আনুতোষিকটা যদি 2.5 কোটি টাকা পর্যন্ত হয়, তাহলে তার মানে অব্যাহতি এই পর্যন্ত আছে। বাট 2.5 কোটি টাকার উপরে হলে ওইটার উপরে আপনাকে কর হিসাব করা হবে।
ক্লিয়ার? আমরা যদি অঙ্কে পাই প্র্যাকটিক্যালি ধরবো আর কি এটাকে। ঠিক আছে। জি ভাই, সামনে ঠিক আছে, ওকে, তাহলে এবার আসেন আমরা পরবর্তীতে আরো একটা, আর এই দিকে রোলস আছে কিনা না। এবার চলেন আমরা অঙ্কে যাই, খুব সুন্দর করে আমরা অঙ্কটা সলিউশন করে ফেলবো, আমাদের তেমন কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। তো চলেন জনাব হুমায়ুন কবির সাহেবের প্রথমটাতে আগাই। এই মূল বেতন কত টাকা? 32,000 টাকা 32,000, মাসে। মাসিক 32,000। তো ক্যালকুলেটরটা অন করেন, 32,000 গুণন হচ্ছে 12, কত হয় বলেন? 3 লক্ষ, 3,84,000। 3 লক্ষ, তিন চৌরাশি কত হাজার হাজার? 3,84,000। 84। স্যার কই গেল? আচ্ছা, আমি আছি, মোবাইলে কল আসছে তো এই জন্য একটু প্রবলেম হয়ে গেছে আর কি। তো কত টাকা যেন হয় ভাইয়া? 3,84,000। 3,84,000 টাকা, শুক্রিয়া। তারপরে বলেন, তারপরে বলছে মহার্ঘ ভাতা মূল বেতনের 20%। তো মহার্ঘ ভাতা মূল বেতনের 20% হলে 3,84,000, 84,000 গুণন হচ্ছে 20%, কত টাকা আসে দেখেন? 76,800। 76,800 টাকা আসে। তারপরে হচ্ছে এই দুটি উৎসব বোনাস পায় 1 মাসের মূল বেতনের সমান করে, দুটি পায় 1 মাসের মূল বেতনের সমান করে উৎসব বোনাস পায়। 64,000। 64,000 টাকা হবে। তো এটা আমরা একটা কি ই করবো, এই 32,000 গুণন লিখে দিলে ভালো হয় না? ফোর ফোর না টু টু, ফোর টু না ফোর, টু দিলাম, কত? 64,000 টাকা। এই 64,000 টাকা। তারপরে জি বলছে ভাইয়া। যে তাকে একটি বিনা ভাড়ায়, তাকে একটি বিনা ভাড়ায় সুসজ্জিত বাসস্থান দিছে যার বার্ষিক মূল্য 1 লাখ টাকা। তো এই 1 লাখ টাকা বার্ষিক মূল্য হলে এটার ব্যাপারে আমরা কথা বলে রাখছি না? জি ভাইয়া, হ্যাঁ, 1 লাখ যদি টাকা হলে, নিয়োগকর্তা 1 লাখ সম্পূর্ণ ভাড়া টাকা বহন হ্যাঁ, করে তাহলে হচ্ছে 1 লাখ বার্ষিক মূল্য টাকা হবে। হচ্ছে বার্ষিক মূল্য লিখে দিলাম। তারপরে হচ্ছে গিয়ে তাকে অফিসে ব্যবহারের জন্য একটা গাড়ি দিছে, গাড়িটা কত সিসি ধরবেন? 2,500। 25 সিসি ধরবো। 2500 সিসি হলে যাতায়াত সুবিধার বেলায় হবে এই 10,000। ভাইয়া, মাসিক ওই এক হুম, দশ দুটি হাজার উৎসব বোনাস 1 মাসে দেয়া একটু বুঝিয়ে দেন না। বুঝি নাই। ওই যে 3 নাম্বার এন্ট্রিটা, দুটি উৎসব বোনাস 1 মাসের, যেটা ওইটা বুঝি নাই। বলেন তো কি বলছে? দুটি উৎসব বোনাস প্রতিটি 1 মাসের মূল বেতনের সমান, তো 1 মাসের মূল বেতন কত পান? 1 মাসের মূল বেতন 32,000। 32,000 হলে দুইটা পাইলে কত পাইবেন? 64,000। ওই তো বুঝে গেছেন, শুক্রিয়া। তো চলেন আমরা আলহামদুলিল্লাহ আমরা বুঝছি। এবার চলেন সামনে আগে। এবার চিকিৎসা ভাতা দেয়া হবে মাসে 1,000 টাকা, কত? চিকিৎসা ভাতা মাসে কত? 1,000 টাকা। 1,000 টাকা, মাসে এক তাহলে হাজার হইলে 12 দিয়ে গুণ। ওকে ডান। তাহলে আমরা 1,000 গুণন হচ্ছে 12। এইভাবে বুঝতে অসুবিধা হয় 12,000। নাকি আমরা এরকম বোর্ড ব্যবহার করব অন্য সারা যেভাবে বোর্ড ব্যবহার করে? এই মানে তোমরা বোর্ডই না দেখবা। ভাইয়া, হ্যাঁ, ছোট ছোট এভাবে ঠিক আছে। ওকে, ঠিক সবই আছে। ঠিক আছে। ওকে, চলতি বছরে ভ্রমণ ভাতা পাইছে 15,000, কি করব? রোজ পড়ছি একটা, মনে আছে? চলতি বছরে ভ্রমণ ভাতা পাইছি 15,000 টাকা, কি করব? চলতি বছরে ভ্রমণ ভাতা পাইছি, কথা বলেন না যে? ভ্রমণ ভাতার ব্যাপারে একটু আগে বললাম। ভাইয়া, হ্যাঁ, এটা হইছে মানে যেটা ব্যয়িত হইছে এই অংশটা অকর্তার্য, তো তাহলে এখানে পনেরো তো হাজার ব্যয়িত টাকা অংশের পাইছি, কথা উল্লেখ নাই। তাহলে কি করবা? তাহলে পুরাটাই অকর্তার্য। ঠিক আছে, ওকে, তাইলে আমরা বাদ, আমরা করব সম্পূর্ণ অকরধার্য, ঠিক আছে? সম্পূর্ণ অকরধার্য।
আচ্ছা, উপরে বাদ লেখাটা একটু সমস্যা হয়েছে, ঠিক করে দিলাম। তাহলে বাদ সম্পূর্ণ অকর্ধার্য। কেউ যদি না বুঝা থাকেন একটু বললেন যে বুঝি নাই। একটু আগে আমরা রুলস পড়ছিলাম যে এটা কিন্তু আমরা মাইনাস করে দিব, তাহলে 15,000 টাকা যদি আমরা মাইনাস করে দিই ব্যালেন্স হবে নীল। আশা করি ক্লিয়ার এটা। হুম, পারবেন ইনশাল্লাহ? পারবেন না জি ইনশাল্লাহ? ভাইয়া। আচ্ছা, তারপরে আমাদেরকে জি জি। বললো স্যার তিনি। এটার ক্ষেত্রে না হয় পুরাটা অকরদার্য হয়েছে, যদি এটা পুরাটা না হইতো, যে এত টাকার এত অংশ হবে এই তো অংশ, তাহলে ওই অংশটা কি সম্পূর্ণ অকরদার্য হইতো না? ওটা কিভাবে লিখতা? কিভাবে লিখতাম মানে বাদ অকর্ধার্য লিখতাম, যে টাকাটা ব্যয়িত হয়েছে। আমরা এই জায়গায় প্রথমে টোটাল লিখে ভ্রমণ দিই। ভাতাটা থেকে ওইটা বাদ দিব শুধু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা এরকম ব্যয়িত আচ্ছা ঠিক অংশ আছে। লিখে দিই। ব্যয়িত অংশ লিখে দিলে তো আর হয়ে যায় ভালো। ব্যয়িত অংশ লিখে দিলাম। তো ধরে নিলাম সবটাই ব্যয় হয়ে গেছে এটাতে, এই জন্য নীল হয়েছে। তারপরে আমরা তিনি সাধারণ প্রভিডেন্ট ফান্ডে মূল বেতনের 10% দান করেন। কোথায় দান করছে? সাধারণ সাধারণ প্রভিডেন্ট প্রভিডেন্ট ফান্ডে ফান্ড। মূল বেতনের 10% দান করছে তিনি। তো আমরা এই সাধারণ প্রভিডেন্ট ফান্ডের কথা কি বলছিলাম? সাধারণ ভবিষ্যৎ তহবিলে জি দানের ভাইয়া। কথা কি আমরা বলছিলাম? কি বলছিলাম সাধারণ জি, ভবিষ্যৎ তহবিলে দানের কথা? এটা হচ্ছে সরকারি ক্ষেত্রে সাধারণ ভবিষ্যৎ তহবিলটা প্রযোজ্য। হ্যাঁ, তাইলে আর এখানে বেসরকারি আমাদেরকে ক্ষেত্রে হচ্ছে তারা অনুমোদিত ভবিষ্যৎ তহবিল প্রযোজ্য। বা স্বীকৃত আর কি এরকম বলছে, তাহলে এটা আমরা এখানে ইউজ করছি না বা ব্যবহার করছি না। আয় বর্ষে 12.5% হারে উক্ত ফান্ড থেকে ভাইয়া, 10,000 টাকা সুদ পাক। বলেন। আমি যে ব্যবহার করব না এটা টিকাতে লিখে দিতে হবে হ্যাঁ, লিখে যে লিখে হচ্ছে দিলে ভালো, যে যেই যে ঝামেলাগুলো আমরা তৈরি করব বা ফেস করব, আমাদের আমাদের কাছে মনে হবে যে একটু ঝামেলা হচ্ছে, তখন সেটা আমরা টিকা দিয়ে দিব, তাইলে আমাদের জন্য পরিষ্কার থাকবে বিষয়টা। ওইটার টিকাটা হবে কি 2023 সালের আইনের 30 ধারায়, জি 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 এই রুলস গুলা। জি জি। জি ভাইয়া। ওকে। তো আয় বর্ষে তিনি 12.5% হারে সুদ পাইছে। সুদের ব্যাপারে না আমরা গত ক্লাসে একটা রুলস শিখছিলাম মনে হয়, না আজকেই শিখলাম? আজকে শিখছি। আজকেই শিখছি। তাহলে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে অর্জিত সুদের এই জায়গায় আইসা আমরা এইখানে একটা কাজ করব, যে বাদ, হ্যাঁ, বাদ দিব আমরা। বাদ বানানটা একটু অন্যরকম হয়, এটা ঠিক করে দিব। আমরা বাদ দিব। তো এই যে বাদ দিব, এখানে আমরা কি লিখছিলাম যে অপর ধার্য, তাই না? অপর কি ধার্য? মোট অকরধার্য ধার্য। মোট বেতনের তবে 33%। মোট বেতনের না, বেতনের কত পার্সেন্ট? জি ভাইয়া। 30%। তবে এই কথাটা একটু তেত্রিশ খেয়াল পার্সেন্ট রাখেন। উক্ত আয় ব্যতীত, উক্ত উক্ত বানানটা ঠিক হয় নাই, উক্ত আয় ব্যতীত, এটা আমি ঠিক করে দিচ্ছি একটু আগে। আর একটু পরে আপনারা দেখবেন যে পারবেন ইনশাল্লাহ। আমি একটু আগায় নিলাম বিষয়টা। তো এখন চলেন আমরা বিষয়টা নিয়ে একটু কল্পনা করি যে উক্ত আয় ব্যতীত মানে কি, এই এটা ছাড়া আমরা যোগ করব। তো আগে আমরা দেখি আমাদের কাছে এই আয় কটা আছে, এটা আগে দেখি নিই, তারপরে আমরা সামনে এগোচ্ছি। কি বলেন? ওকে। তো এটা ছাড়া, এটা ব্যতীত, তাহলে এইটাতে আমরা আয় সুদ পাইছিলাম কত টাকা? এইটাতে সুদ পাইছিলাম হলো 5,000 টাকা। কত টাকা? 5,000 টাকা। তাহলে আমরা অর্জিত সুদ পাঁচ লিখলাম, হাজার টাকা 5,000 টাকা লিখলাম। তারপরে আমরা এইখানে এই গৃহ পরিচারিকা ভাতা বাবদ তাকে সরকার 2,500 টাকা দেয়। কত দেয়? 2,500 টাকা দেয় গৃহ। 2,500 টাকা। হ্যাঁ। তাহলে এইটাও তো তার জন্য কি একটা আয়। তাহলে আর এই আয়টা কত? 2,500 টাকা প্রতি মাসে বলছে না এমনি বলছে? কিছু বলেন, কি করব? ভাই বাৎসরিক ধরে নিব। আচ্ছা, বাৎসরিক ধরে নিব। তাহলে আমরা গৃহ পরিষেবা ভাতা কত পাইছি? 2,500 টাকা পাইছি। তো এই 2,500 টাকা আমরা এখানে লিখলাম। লিখার পরে এখন আমরা একটা যোগ বিয়োগের পালা। আমরা এখন একটু যোগ বিয়োগ করবো ইনশাল্লাহ। তো চলেন আমরা যোগ বিয়োগের দিকে যাই। আমি টেবিলটা একটু কষ্ট করে নিচের করে নিয়ে যাই আপনাদের বোঝানোর সুবিধার্থে, ভালো হবে আমাদের জন্য। এবার একটু কষ্ট করে কি বলবেন যোগ বিয়োগের ফলাফলগুলো কি বলা যায়? বলবেন নি? যোগ বিয়োগের গড়গুলো কি বলবেন? যোগ বিয়োগের গড়গুলো একটু বলেন। ভাইয়া 7,59,300। এই জায়গায় 7 লক্ষ কত? 59,300। আচ্ছা, আপাতত লিখে রাখলাম 59। 7,59,300।
এটা কি 2500 সহ না 2500 ছাড়া? 2500 সহ। আর 5000 টাকা কি যোগ করছেন এই 5000 টাকা? না ভাইয়া, তাহলে ঠিক আছে। তো এখন শুধু বাজেট এইটার কলামে এই যেটা যে, আছে হ্যাঁ, ওইটা। তাহলে এইটার এই যে আমরা এখন আপনাকে বুঝাচ্ছি, এই 7,59,300 টাকার উপরে 33% কত আসে সেটা বলেন। স্যার 2,50,000 25,000। 569। আর তাইলে 2,55,000 50,000। 50,569। 50,000। 469। 500। ওকে, 569, ঠিক আছে, 569। ওকে। তো এখন এই যে এতটুকু হয়ে গেল আমাদের, এখন আমরা 5,000 টাকা থেকে এই টাকা বাদ দিলে কি কোনো ব্যালেন্স আসবে? নেগেটিভ আসবে বরঞ্চ, কোনো না ব্যালেন্স। ভাইয়া, ওইটাতে নীল হবে। তাহলে আমাদের মোট প্রাপ্ত বেতনটা আলহামদুলিল্লাহ আমরা পেয়ে গেছি। এটা হচ্ছে আমাদের মোট প্রাপ্ত বেতন। তো আশা করি আর কি এই অঙ্কটাতে এই যতটুকু করেছি, আপনি ইনশাল্লাহ এটা আপনারা পারবেন। যতটুকু আমরা করেছি এটা আপনারা ইনশাল্লাহ কি পারবেন। তো আমরা এখন আরো একটু সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। স্যার ভবিষ্যৎ তো অনুযায়ী ওগুলো তো ঠিক আয়ের দিকে যাবে না? হ্যাঁ, এটা আমি তো আয়ের দিকেই লিখছি। এখন এটা থেকে যদি আমি বাদ দিই অকরধার্য হিসেবে 2.5 লাখ, মানে 2,50,569 টাকা, 5,000 থেকে বাদ দিলে কি থাকবে ব্যালেন্স? মাইনাসের ফিগার আসবে। মাইনাস তো আর আপনাকে সরকার দিবে না, অর্থাৎ আপনাকে কর দিতে হবে না এই অংশের উপরে। তাহলে এতটুকু পর্যন্ত পারছি তো। আমরা একটা কাজ করি, এ, আমরা 10 মিনিটের একটা ব্রেক দিব। এই ব্রেকের পরে আপনারা আবার জয়েন করবেন। করলে আমি আরো একটু অংশ আছে, ওই অংশটা বুঝালে একক ব্যক্তির কর নির্ধারণ বেসরকারির বেলাও আপনারা ইনশাল্লাহ পারবেন। ঠিক আছে, বেসরকারি করদাতার বেলাও আপনারা পারবেন। আপনাদেরকে জি আপনাদের ভাইয়া, বই ঠিক যেটা আছে, আছে। বইয়ের অঙ্কগুলো একটু চেক আপ দিয়ে করলে ইনশাল্লাহ দেখবেন যে ভালো লাগতেছে। সো আমরা 10 মিনিট পরেই জয়েন করি, ঠিক আছে? ওকে, এই যে লিঙ্কে জয়েন করছেন ঠিক সেম লিঙ্কে আপনারা 10 মিনিট পরে জয়েন করবেন। আমি আবার বলা লাগবে জয়েন করেন, ঠিক আছে? ওকে। জি স্যার।